হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য নেক্সট জেন শো। আপনারা দেখছেন দ্য নেক্সট জেন শো, যেখানে আপনারা খুঁজে পান অসাধারণ তরুণ প্রজন্মের অসাধারণ সব গল্প। আজকে তেমনই গল্প নিয়ে আমরা এসেছি আজকের এই অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আছেন এমন একজন দারুণ এবং সফল তরুণ উদ্যোক্তা, যিনি শুধুমাত্র উদ্যোক্তাই নন, উনি এক্সপেরিয়েন্স তৈরি করেন। আমাদের সঙ্গে আছেন হাত বাক্স এর প্রতিষ্ঠাতা সাফাত কবির ভাইয়া। ওনাকে স্বাগতম জানাই এবং বরাবরের মতন আপনারা আমাকে দেখছেন, আমি আছি ডালিয়া। আপনাদের সঙ্গে আশা করি আমাদের পুরো পর্ব আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আমরা আজকে জানবো বিজনেসের যে আইডিয়া, সেটা কোথা থেকে পায় একজন সফল উদ্যোক্তা, এবং এই আইডিয়াটা কতটুকু ইম্পর্টেন্ট এটাও আমরা জানবো। তার আগে ওনাকে স্বাগতম জানাই। আপনাকে অনেক অনেক স্বাগতম এবং ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ চমৎকার একটা প্রোগ্রামকে আমাকে ইনভাইট করার জন্য এবং আমার গল্পটা শেয়ার করার সুযোগের জন্য। আপনার গল্পটা পুরোটা আমি শেয়ার করতে পারিনি, কিন্তু ইচ্ছে করছে আপনার পুরো গল্পটা আমি পড়ে ওদেরকে বলে ফেলি, মানে আমাদের প্রিয় দর্শকদেরকে, কারণ আপনার গল্পটা খুবই ইন্টারেস্টিং। এই যে হাত বাক্স, এটির মূল কাহিনীটা কি? কিভাবে হাত বাক্স নামটা আপনি বেছে নিলেন এবং মূলত হাত বাক্স কি? আচ্ছা, হাত বাক্সর গল্পটা যদি যাই, হাত বাক্সর কনসেপ্টটা আসলে খুবই সিম্পল। আমরা মূলত যে কাজটা করি সেটা হচ্ছে, দেখেন, আমরা যখন ইন্ডিয়াতে যাই বা আমরা যে কোনো দেশে যখন ট্যুরিজমের মূলতে যাই বা ঘুরতে যাই, তো দেখা যায় যে আমরা ওই দেশ থেকে ওই দেশকে রিপ্রেজেন্ট করে বা ওই দেশের কোনো সুন্দর স্মৃতিকে ধরে রাখার জন্য ওই দেশ থেকে আমরা কোনো একটা সুভিনির নিয়ে আসি। ফরসে ইন্ডিয়াতে গেলে কিন্তু আমরা তাজমহলের মিনিয়েচার নিয়ে আসি, কিন্তু বাংলাদেশে কিন্তু এরকম কোনো সুভিনির বা মোমেন্টও ছিল না যেটা হচ্ছে বাংলাদেশিরা কোনো বিদেশিদেরকে দিতে পারেন বা কোনো বিদেশিরা যখন বাংলাদেশে আসেন তারা অ্যাজ আ মেমোরি অফ দেয়ার জার্নি কিছু নিয়ে যেতে পারে। সো আমরা পার্টিকুলারলি ওই জায়গাটা নিয়ে কাজ করেছি। আমাদের কনসেপ্ট ছিল, যদি তাজমহলের মিনিয়েচার বাংলাদেশের ঘরে থাকতে পারে, তাহলে আমার স্বাধীনতার যে প্রতিচ্ছবি, আমাদের স্মৃতিসৌধ, আমার ভাষা আন্দোলনের যে প্রতিচ্ছবি, আমার শহীদ মিনার বা লুইয়াই কানের যে এত চমৎকার শিল্প, যেটা হচ্ছে সারা বিশ্ব যেটার জন্য লুইয়াই কানকে চিনে, আমাদের সংসদ ভবন, সেটার মিনিয়েচার কেন বিশ্বের অন্য দেশে অন্য মানুষের বাসায় থাকবে না? সো এই কনসেপ্টটা নিয়ে কাজ করা শুরু, যে বিদেশিরাও যখন বাংলাদেশে আসবেন তারা বাংলাদেশের একটা স্মৃতি নিয়ে যাবেন। বাংলাদেশের আমাদের যেটা কনসেপ্ট, সেন্ডিং ইউ আ বক্স অফ মিনি বাংলাদেশ, এক টুকরো ছোট্ট বাংলাদেশ তাদের সাথে নিয়ে যাবেন। এখান থেকেই আসলে হাত বাক্সের যাত্রাটা শুরু। বক্স অফ মিনি বাংলাদেশ শুনতেই মন ভরে গেল, আর সত্যি সত্যি ব্রিলিয়েন্ট আইডিয়া। এই যে শুরুতে যে আইডিয়ার কথাটা বলছিলাম, একজন উদ্যোক্তা আইডিয়া কিভাবে জেনারেট করে এবং কিভাবে ওটার উপর বেস করে এই জার্নিটাকে একজন উদ্যোক্তা হচ্ছে অ্যাকসেপ্ট করে? আচ্ছা, আমার যেটা ছিল, আমার আসলে কখনোই উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা ছিল না। মানে যদি আমি আমার গল্পতে আসি, আমি হচ্ছে কমপ্লিটলি অ্যাক্সিডেন্টাল এন্টারপ্রেনার। কারণ হচ্ছে আমি যখন বিশ্ববিদ্যালয়ে জীবন শুরু করি, এবং আমাদের একটা কোর্স ছিল যেটা এখনো মনে আছে, যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ইন্টারন্যাশনাল বিজনেস থেকে BBA কমপ্লিট করি। সো 2010-এর শুরুতে যখন আমি বিশ্ববিদ্যালয়ে যাত্রাটা শুরু করি, তো তখন আমাদের একটা কোর্স ছিল, সেটা হচ্ছে 101 কোর্স নাম্বারটা মনে আছে, যে বেসিক ইংলিশ এসেনশিয়ালস বা এরকম একটা। সো ওইখানে যখন আমাদেরকে বারবার জিজ্ঞেস করা হচ্ছিল হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ, তখন আমারও মনে আছে যে খুব সুন্দর ইংলিশে অকপটে বলেছিলাম যে আমার টার্গেটই হচ্ছে আমি কর্পোরেটে একটা হ্যান্ডসাম স্যালারিতে একটা চাকরি চাই। সো এটা নিয়েই আসলে কাজ করা, এবং পরবর্তী 4-5 বছর, যত বছর আসলে বিশ্ববিদ্যালয়ে ছিলাম, ওই একটা সুন্দর চাকরি পাওয়ার জন্য যা যা করণীয়, বিভিন্ন এডুকেশনাল কাজের পাশাপাশি যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো থাকে, বিভিন্ন জায়গাতে বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করার যে কাজগুলো থাকে বা অনুষ্ঠান অর্গানাইজিংয়ের কাজগুলো, সেগুলোতেই আমি আসলে বেশি মনোযোগ দিয়েছিলাম। কিন্তু ব্যবসায়ী হয়ে ওঠা বা উদ্যোক্তা হয়ে ওঠা, সেটাও হয়েছে ওই চাকরির লোভে। গল্পটা যদি বলি, 2014 সালের শেষের দিকে, তো তখন হচ্ছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ থেকে একটা বেশ জনপ্রিয় ক্যাম্পেইন ওরা শুরু করে, যে 2000 নতুন উদ্যোক্তা তৈরি করানোর একটা ক্যাম্পেইন। সো ওইখানে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো হয়। আমি অ্যাজ এ স্টুডেন্ট ওইখানে গিয়েছি, যে 2 দিনের কোর্স, 2 দিন কোর্স করার পরে একটা বেশ দামি সার্টিফিকেট পাওয়া যাবে, দ্যাট উইল অ্যাকচুয়ালি হেল্প মি, যে আমাকে জব পাইয়ে দিবে আর কি। সো যখন 2 দিনের সেই কর্মশালাটা শেষ হয়, তখন শুরু হয় আসল চ্যালেঞ্জ। কারণ আমাদেরকে বলা হয় যে
আমি যদি সার্টিফিকেট নিতে হয় তাহলে আমাকে একটা সত্যিকারের বিজনেস প্ল্যান ওদেরকে আইডিয়া শেয়ার করে আসতে হবে, কারণ আমাদের সেই কোর্সটাই ছিল হচ্ছে বিজনেস প্ল্যান ফরমেশনের উপরে। সো তখন আসলে আমি চিন্তায় পড়ে যাই যে আমি তো কখনোই চাই নাই ব্যবসায়ী হতে, এবং আমি এখনো চাই না ব্যবসায়ী হতে, তো আমি কি করব? সো তখন ছোটবেলার একটা স্মৃতি আসলে আমার মনে নাড়া দেয়। সেটা হচ্ছে আমি তখন মেবি ক্লাস 6 বা 7-এ পড়ি, 2002-3-এর ঘটনা। সো আমার এক চাচা, উনি চিকিৎসার জন্য আমেরিকায় গিয়েছিলেন। সো উনি যখন দেশে সুস্থ হয়ে ফিরে আসেন তো সবার জন্যই কিছু গুডিজ, চকলেটস এগুলো নিয়ে আসেন আর কি। সো আমাদের বাসায়ও ওই চকলেট পারফিউমের পাশাপাশি আমার এখনো মনে আছে যে এতটুকু একটা গ্রিন কালারের বক্স ছিল, যেটার মধ্যে হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টির একটা চমৎকার স্কেচ ওয়ার্ক ছিল। সো আমি ওই বক্সটা যখন প্রথম খুলি, সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে আমি মিনিয়েচার সম্পর্কে জানতে পারি আর কি, কারণ ওইটার ভিতরে স্ট্যাচু অফ লিবার্টির জাস্ট 5 ইঞ্চের একটা খুবই ডিটেল মিনিয়েচার ছিল আর কি। সো আমার আব্বা ব্যাংকে ছিলেন। সো আব্বার সাথে কথা বললাম যে আব্বা এটা যদি হয় তাহলে স্মৃতিসৌধ কেন হয় না? সো আব্বা বলেন যে আমি তো আসলে ব্যাংকিং লাইনে আছে, আমি ব্যবসা বাণিজ্যে কেউ যদি এটা নিয়ে কাজ করতো তাহলে আমার নলেজে আসতো, কেউ মনে হয় কাজ করতেছে না। তো দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ দ্য স্টোরি ব্যাক ইন 2002 or 3। সো আমি যেহেতু জানি যে আমি ব্যবসা করব না, চাকরি করব, সো আমার মাথায় যখন কেউ জিজ্ঞেস করে যে আপনি কি ব্যবসা করবেন, সো তখন ওই আইডিয়াটাই আসছে। এবং আমি তো তখন জানি, আই ওয়াজ ডেসপারেট যে 2 দিন ধরে ক্লাস বাদ দিয়ে একটা কর্মশালায় আছি, এখন তো একটা কিছু প্রেজেন্টেশন দিয়ে সার্টিফিকেট নিতে হবে। সো জাস্ট ওই আইডিয়াটাই আমি তখন পিচ করি। লাকিলি তখন ডিসিসিআই প্রেসিডেন্ট সবুর খান স্যার ওই ইভেন্টে অ্যাভেলেবেল ছিলেন। সো যখন আমি প্রেজেন্টেশন শেষ করি তো স্যার নিজে এসে বলে তোমার প্রেজেন্টেশন খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি শিওর তুমি এটা একটা একাডেমিক প্রেজেন্টেশন হিসেবে নিয়েছো, কিন্তু বাবা বিশ্বাস করো তুমি যদি এটা নিয়ে কাজ করো বাংলাদেশে তুমি এটার খুব ভালো মার্কেট পাবে এবং ইন্টারন্যাশনালিও তুমি এটার একটা এক্সপোজার পাবা। সো দ্যাট ওয়াজ দ্য এক্স্যাক্ট ইভেন্ট এবং দ্যাট ওয়াজ দ্য এক্স্যাক্ট স্টেটমেন্ট উনি আমাকে যেটা দিয়েছিলেন। এবং ধরেন এর প্রিভিয়াস 10-12 বছরের যে স্বপ্ন একজন সফল চাকুরি হওয়ার বা চাকুরিজীবী হওয়ার, সেটা ইনস্ট্যান্ট জলাঞ্জলি দিই এবং হচ্ছে তৎক্ষণাৎ ডিসিশন নেই যে আমি আসলে একটা এন্টারপ্রেনারশিপ নিয়ে আগাবো, একটা নতুন প্যাশন আমার মধ্যে জন্ম নেয় এবং তখন থেকে আসলে এই হাত বাক্সর পিছনে যাত্রাটা শুরু করা আর কি। খুবই অসাধারণ যাত্রা এবং মাইন্ড ব্লোয়িং, থ্যাংক ইউ। সিরিয়াসলি। কারণ এই যে আপনার ইনফিনিটি যে জার্নিটা, ক্রিয়েটিভিটির যে জার্নি এবং একটা আইডিয়া ক্লিক করা এবং সেটার উপর ডিসিশনের উপর বেস করে আপনি একেবারেই মানে আনস্টপেবল একটা জার্নিতে। এখানে আমি একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে গিয়ে কি তখন আসলে আমার বয়স কম ছিল। ধরেন আমি তখন বিবিএ ফাইনাল সেমিস্টারের স্টুডেন্ট। সো তখন না আসলে হচ্ছে রিস্কটা নিয়ে ফেলার একটা মানে ওইটা বলবো যে একটা মাঝে যা ছিল বা একটা বয়স ছিল যে ডিসিশন নিয়েছি এখন এটা করে ফেলবো। কিন্তু ধরেন আফটার 9 years or 10 years অফ বিং ইন দ্য বিজনেস, এখন কিন্তু আবার নতুন যখন ডিসিশন নিতে যাই বা আমি যখন নতুন কোনো একটা ব্যবসা এক্সপ্যান্ড করব সেটার সিদ্ধান্ত যখন নিতে চাই, এখন কিন্তু আবার বেশি ভয় লাগা শুরু হয়। তো আমি যেটা বলবো যে আসলে এক্সপেরিয়েন্সের কারণে, এটা এক্সপিরিয়েন্স এবং রিস্ক অ্যাভারশন। কারণ হচ্ছে গিয়ে দেখেন ওই সময় তো আমার হারানোর কিছু ছিল না। ওই সময় ছিল যে হ্যাঁ হয়তো আমার ব্যবসা ফেল করবে, আমি চাকরিতে 2-3 বছর চাকরিতে যাব না, ফেল করলে চাকরিতে চলে যাব। কিন্তু এখন ধরেন যেরকম ব্যবসার একটা সুনাম হয়েছে, এর পাশাপাশি বিং দ্য ফাউন্ডার অফ দ্যাট হাত বাক্স নিজেরও কিছু সুনাম হয়েছে। এবং বয়স আসলে একটা বড় জিনিস। আসলে ওই বয়স একটা জায়গায় চলে যাওয়ার পরে তখন আপনি রিস্কটা একটু অ্যাভয়েড করতে চান, যেটা আসলে আমার ওই সময় ছিল না। কারণ তখনও হচ্ছে ছাত্রত্বের গন্ধ গায়ে ছিল। ওই সময় ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমরা তো ডেফিনেটলি কিছুটা স্বাধীন চেতা এবং আমরা আসলে কিছু নতুন জিনিস চাই, নতুন জিনিস অর্জন করতে চাই। সো উই বলে না যে ব্লো অফ আ উইন্ডে অনেক কিছু হয়ে যায় আর কি। সো ওই সময় জিনিসটা করা অনেক ইজি ছিল। অসাধারণ। আমরা সবসময় সফলতা গল্প শুনতে গিয়ে সফল মানুষের বেড়ে ওঠার গল্পটাও আমরা জেনে নিই, কারণ এই জন্যই জেনে নিই জানার জন্য যে কি রহস্য, ওদের কি মাইন্ডসেট থাকে এবং তাদের মনস্তাত্ত্বিক গাঠনিকটা কেমন সেটা জানার জন্য। আপনি যেটা বললেন যে আপনার আঙ্কেল আপনার জন্য একটা স্ট্যাচু অফ লিবার্টি মিনিয়েচার নিয়ে এসেছিল এবং ওটা দেখে আপনার ভিতরে মানে সেই আইডিয়াটা জন্ম হয় যে এরকম কিছুই তো হতে পারে, বাংলাদেশের জন্য কিছু একটা নতুন হতে পারে। তো এখন এটাকে সুভিনিয়ার বলে, রাইট? তো এই ব্যবসায় যখন আপনি নামলেন, সবচাইতে আপনার বাধাটা কি ছিল এবং সেটা কিভাবে ওভারকাম করলেন? আচ্ছা, এটাকে আমি একটু 2টা পার্টে আনসার দিই। সর্বপ্রথমে আসতেছে হচ্ছে বাধা কি ছিল। বাধা ছিল আমার ফ্যামিলি।
ফ্যামিলি কীরকম, যেহেতু আমার আব্বা ব্যাংকে ছিলেন, সো আমরা হচ্ছে মোটামুটি হায়ার মিডল ক্লাস ফ্যামিলি। সো আব্বার কথা হচ্ছে যে তুমি একটা আব্বার প্ল্যান হচ্ছে সরকারি জব, আমি চাইতাম হচ্ছে প্রাইভেট কর্পোরেট জব। সো আব্বার প্ল্যান ছিল যে তুমি বিসিএস দাও, বিসিএস দিয়ে তোমার সমাজে সম্মান থাকবে, বিসিএস দিলে তোমার একটা সিকিউরড লাইফ, তুমি এদিকে যাও। আর যেহেতু ছোটবেলা থেকে আমার রেজাল্টগুলো ভালো, মানে একাডেমিক রেজাল্টগুলো বেশ ভালো, আমি আইডিয়াল স্কুলে ছিলাম, আইডিয়াল স্কুলের পরে রাজকুত্তরা মডেল কলেজ থেকে ইন্টার দিই এবং পরবর্তীতে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। আপনার সম্পূর্ণ বেড়ে ওঠা ঢাকায়। এবং হচ্ছে যখন ঢাকা ইউনিভার্সিটি টিকি, ওই সময় হচ্ছে যেটা হয় না যে একসাথে অনেকগুলো জায়গাতে ভর্তি পরীক্ষা দেওয়া হয়। সো আমার এখনো মনে আছে তখন আমি 6টা জায়গাতে ভর্তি পরীক্ষা দিয়েছি এবং 6 জায়গাতেই টিকেছি। কিছু জায়গাতে মেরিট লিস্টে 2nd, 3rd বা 10th পর্যন্ত আসছে। তো বুঝতেই পারতেছেন যে এডুকেশনাল লাইনে আমি আসলে খুবই ব্রাইট ছিলাম। সো আব্বা চাচ্ছিলেন যেহেতু আমি বিসিএস এ যাই। সো ওই জায়গাটাতে চ্যালেঞ্জ ছিল, কারণ আমিও একসময় সাই দিয়েছি, আমি নিজে বিসিএস এর জন্য পড়াশোনা করেছিলাম 3rd ইয়ারের শুরু থেকেই। সো হঠাৎ যখন বাসায় গিয়ে বলতেছি যে না, এগুলা সব বাদ, এগুলো আমি এখন পড়বো না, আমি এখন ব্যবসা করব। সো দ্যাট ওয়াজ আ ভেরি টেন্স সিচুয়েশন, আই উড সে, ইন মাই হোম। সো দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট ব্লো অ্যাকচুয়ালি। সেকেন্ড ছিল, আমি আসলে এমন কিছু একটা নিয়ে কাজ করতে যাচ্ছিলাম যেটার হচ্ছে বাংলাদেশে কোনো এক্সিস্টেন্স নেই। হ্যাঁ, অনেকে হয়তো ইন্ডিয়া থেকে তাজমহল নিয়ে আসতেছে, বা আমার বাসাতেও স্ট্যাচু অফ লিবার্টির মিনিয়েচার আছে, বা মেবি তখন বুর্জ আল খলিফারও মিনিয়েচার ছিল, কিন্তু আমরা তো জানি না ওইটা কিভাবে বানাতে হবে। এবং বিং আই স্টুডেন্ট অফ বিবিএ এমবিএ, আই ক্যান সেল, আই ক্যান ডু দ্য মার্কেটিং, বাট এই যে টেকনিক্যাল নো হাউ, সেটা তো আমার জানা ছিল না। সো এই জায়গাটা ছিল আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং পরবর্তীতে এই চ্যালেঞ্জটা আমি যেভাবে কনজিউম করি সেটা হচ্ছে, যেহেতু ঢাকা ইউনিভার্সিটি, আমরা চারুকলায় চলে যাই, কারণ একটা তো মাইন্ডসেট আছেই যে কোনো রকমের আর্ট ক্রাফট রিলেটেড কিছু হলে এটা চারুকলায় সলিউশন পাওয়া যাবে। সো চারুকলায় আমার একজন টিচার ছিলেন রবিউল ইসলাম স্যার, উনি তখন হচ্ছে সিরামিক ডিপার্টমেন্টের চেয়ার। তো স্যারকে গিয়ে বললাম যে স্যার, আমি এরকম একটা জিনিস বানাতে চাচ্ছি, আমার তো টেকনিক্যাল নো হাউ নেই। তো তখন হচ্ছে যেটা সেকেন্ড বেস্ট মজার ঘটনা আর কি আমার বিজনেসে, যে দেখেন আমরা যখন ব্যবসা বাণিজ্য করি, মোটামুটি তো বাংলাদেশে ওই পার্টনারশিপ বিজনেস হয়, যদিও এটা মানুষজন খুব একটা মোটিভেট করে না। সো যখন ওই পার্টনারশিপ বিজনেস হয়, আমি কার সাথে পার্টনারশিপ করব, যাকে আমি চিনি, যার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং মিলে, বা যে আমার সাথে ইনভেস্ট করতে পারতেছে। সো এটাকে কিন্তু অন্যভাবে যদি দেখি, এটা একটা লাভ ম্যারেজ, যে আমি তার সাথে মিউচুয়াল রেসপেক্ট আছে, তাকে আমি চিনি, আমি একটা লাভ ম্যারেজ। আমার এই জায়গাতেও একটা টুইস্ট, আমি ব্যবসা শুরু করেছি এমন একজন মানুষের সাথে যাকে আমি চিনি না। কারণ আমার ক্রিয়েটিভ হেড, যিনি হচ্ছে আমার রবিউল ইসলাম স্যার, যার সাথে আমাকে ট্যাগ করে দিয়েছেন, আমি আমার শিক্ষা জীবনে ওই ভদ্রলোকের সাথে কোনোদিন দেখা করি নাই। আচ্ছা, সেম ইউনিভার্সিটি ছিলেন। ভাই আমার থেকে সিনিয়র, ভাই আমার 4 বছরের সিনিয়র। সো আমি যখন মেবি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে, ভাইয়া ততদিনে হচ্ছে তার স্টাডি কমপ্লিট করে প্রফেশনে চলে গিয়েছেন। সো দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড টুইস্ট হচ্ছে আমার লাইফের বা আমার বিজনেস লাইফের, যে আমার পার্টনার সিলেকশনেও হয়ে গেছে অ্যারেঞ্জ ম্যারেজ। মানে আপনার বিজনেসটা প্রথমে শুরু হয়েছিল পার্টনারশিপ নিয়ে, এখনো পার্টনারশিপেই আছি আমরা। সো দ্যাট ওয়াজ দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং, যে আমি এমন একজন লোককে আমার দলে নিয়েছি বা আমার ক্রিয়েটিভ হেড করেছি, যাকে আমি কখনো চিনি না। সো এখানে কতটুকু উপকার করেছে? সেটা খুবই উপকার করেছে, কারণ দেখেন বাংলাদেশে পার্টনারশিপ বিজনেস কেন মানুষজন একটু অ্যাভয়েড করতে চায়, বা আপনি হয়তো জেনে থাকবেন যে ব্যাংকেও যখন আমরা অ্যাকাউন্ট খুলতে যাই, যদি এটা এক মালিকানা হয় কোনো প্রবলেম নাই, প্রাইভেট লিমিটেড বা পাবলিক লিমিটেড হলে আরো ভালো, পার্টনারশিপ হলে অনেক জায়গাতে অ্যাকাউন্টই খুলতে চায় না। কারণ হচ্ছে বাংলাদেশে পার্টনারশিপ বিজনেসের যেই ডিব্যাকেলগুলা বা পার্টনারশিপ বিজনেস নিয়ে পরবর্তীতে যে কাদা ছোড়াছড়ি হয়, ব্যাংকও চায় এখান থেকে একটু অ্যাভয়েড করতে হবে, একটু দূরে থাকতে। কিন্তু আমাদের ক্ষেত্রে এটা চলে গিয়েছে, কারণ হচ্ছে কি আমি একজন আননোন লোকের সাথে ব্যবসা করা শুরু করেছি, এবং তার সাথে আমার একটা এজ গ্যাপ ছিল, সেম ইউনিভার্সিটি ছিল। ঢাকা ইউনিভার্সিটিতে আমরা সবচেয়ে চমৎকার যেই শিক্ষাটা পাই, সেটা হচ্ছে বড়দেরকে কিভাবে আসলে ওই রেসপেক্টটা, ওই প্রিভিলেজটা দেওয়া দরকার। সো যেহেতু আমার কো-ফাউন্ডারকে আমি এভাবে পাইছি, সো ওনার সাথে কিন্তু ওই বন্ধুত্ব থেকে রেসপেক্টের জায়গাটা আমার বেশি ছিল। সো ওই রেসপেক্টটা আলটিমেটলি পরবর্তীতে হাতবাক্সকে অনেক বেশি হেল্প করে, যে ওই পার্টনারদের মাঝখানে কোনো রকমের কনফিউশন বা মিসআন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মধ্যে আসলে হয় নাই। আর লাস্টলি আমি যেটা বলবো, যখন আমি ফ্যামিলিকেও মোটামুটি বুঝাইছি, আমি ধরেন অ্যারেঞ্জ ম্যারেজের মাধ্যমে আমার পার্টনার পেয়েছি, কিন্তু আমি এমন একটা জিনিস করতে চেয়েছি যেটা বাংলাদেশে কেউ করে নাই। সো উই ডিড নট হ্যাভ the idea about the raw material, কারণ ধরেন একটা মগ, এই মগ কিন্তু সিরামিকে হয়, বা ধরেন আমি একটা কাঠের ফটো ফ্রেম বানাতে যাচ্ছি, আমি জানি এটা কাঠে হয়, কিন্তু একটা স্মৃতিসৌধ আমি কি দিয়ে বানাবো? সো দ্যাট ওয়াজ দ্য থার্ড
ফোর্সড অ্যাকচুয়ালি নাইটমেয়ার, যেটা হচ্ছে আমি আমার ক্যারিয়ারের শুরুতে পেয়েছিলাম, এবং এইটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে আমাদের অলমোস্ট 7 থেকে 8 মাস চলে গিয়েছিল। আমাদের ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট ছিল সেটা অলমোস্ট বার্ন আউট হয়ে গিয়েছিল শুধু ওই পরীক্ষা নিরীক্ষার সময়। সো দ্যাট ওয়াজ দ্য 3 বিগ চ্যালেঞ্জেস দ্যাট আই ফেসড। দেন যেটা বললেন আমি নিজেও রিলেট করছিলাম, যখন এই যে পার্টনারশিপে আসা, দেন বাবা মাকে কনভিন্স করা যে আমরা একসঙ্গে একটা জার্নি করব এবং আমাদের আইডিয়াগুলো আমরা শেয়ার করব, এটার পিছনে কাজ করব। তো আমিও যদি একটু শেয়ার করি যে আমার বান্ধবীর সাথে আমি যখন সাইন করছিলাম আমাদের হচ্ছে যে বিজনেস পেপারে যে আমরা আজকে থেকে পার্টনার এবং আমাদের এই কাজ, ওর মানে আমার কাজগুলো এই আর ওর কাজগুলোই। তো ওই মোমেন্টটা খুবই খুবই স্পেশাল, এখনো আমার মনে আছে এবং আপনি যে যখন বলছিলেন আমি রিলেট করতে পারছি। হ্যাঁ, আলটিমেটলি মানে পার্টনারশিপে ওই যে আপনাদের হচ্ছে গিয়ে ওই যে লাভ ম্যারেজ টাইপ, যে ওইখানে আপনারা নীতিগতভাবে বা অনেকটা হচ্ছে ওই মিউচুয়াল ট্রাস্টের উপর বেস করে আপনারা হচ্ছে আপনাদের ওয়ার্ক এরিয়াগুলো আইডেন্টিফাই করতেছেন। এবং ওই সময়টা আসলে আমি বলবো যে ওইটা একটু মানে ওই জিনিসটা না আসলে কথায় প্রকাশ করা যায় না, যে তখন আপনারা 2 জন ফ্রেন্ড বা কয়েকজন ফ্রেন্ড মিলে ওই ফ্রেন্ডশিপটা কি, ফ্রেন্ডশিপটা তো একটা মিউচুয়াল রেসপেক্ট থেকে হয়, একটা মিউচুয়াল ভালোবাসা থেকে হয়। কিন্তু যখন এই ব্যবসায় যাচ্ছেন এবং সবকিছু ডকুমেন্টেড হচ্ছে, আমি কালকে থেকে এই কাজ করব, তুমি এই কাজ করবা, এবং ওই জিনিসটা যখন সাইন্ড হচ্ছে ওইটা অ্যাকিউরেসি থাকতে হবে ওটার জন্য, যে আমি সো অ্যাকিউরেট এবং আমি একদম রাইট ডিসিশনে আছি, তো আমি সাইন করছি, এরকম আর কি ব্যাপারটা। দেন হচ্ছে আপনার যে বর্তমানে হাতবাক্সের কি প্ল্যান এবং ভবিষ্যতে আপনার? হাতবাক্সর আমরা বর্তমানে যেভাবে পরিচালনা করছি, আমরা মেইনলি হচ্ছে হাতবাক্সর যেটা মানুষজন মনে করে যে হাতবাক্স ইজ আ অনলাইন ব্র্যান্ড বা জাস্ট আ ডিজিটাল ব্র্যান্ড, আমরা আসলে ডিজিটাল লাস্ট ব্র্যান্ড। ডিজিটাল লাস্ট কীরকম, যদিও আমরা আমাদের বিজনেসটা শুরু করেছিলাম একটা অনলাইন পেজের মাধ্যমে, কিন্তু থ্রু আউট দ্য ইয়ার এবং ধরেন কোভিড, পরবর্তীতে রাশিয়া ইউক্রেন ওয়ার, এবং থ্রু আউট যে এই সময়টায় আমাদের যে একটা ইকোনমিক্যাল চেঞ্জেস আসছে, সো তখন হচ্ছে আমরা হাতবাক্সকে একটা পর্যদস্ত কর্পোরেট ব্র্যান্ডে ফোকাস করে ফেলেছি। আমাদের এখনো যেটা দেখা যায় যে আমাদের রেভিনিউর অলমোস্ট 70% আসে হচ্ছে আমাদের কর্পোরেট সেলসগুলো থেকে, এবং আমি বলবো সেক্ষেত্রে এটা অনেকটা সেফ বিজনেস। কারণ হচ্ছে গিয়ে কি, আপনি ওয়ার্ল্ড ওয়াইড বড় বিজনেসের কথা যদি দেখেন, যেমন এনভিডিয়ার চিপগুলো কিন্তু তারা হচ্ছে মাত্র 5টা কোম্পানিকে দেয় এবং কমপ্লিট বিজনেসটাই B2B, এবং এটা কিন্তু একটা $1 ট্রিলিয়ন ব্র্যান্ডে চলে গিয়েছে। সো আমরাও মনে করি যে কর্পোরেটের সাথে ওইদিকে বিজনেস করাটা ইজি, কারণ ওইখানে হচ্ছে আপনি মার্কেটটা অনেক আগে থেকেই এবং অনেকটা মানে স্পেসিফিকেশনের সাথে আপনি প্রেডিক্ট করতে পারেন। আর এর পাশাপাশি আমরা এখন ডিজিটালে আগের থেকে অনেক বেশি ফোকাস করছি, কারণ আমরা মনে করি যে হাতবাক্স শুড হ্যাভ আ ডিরেক্ট কানেকশন উইথ ইন কনজিউমার। সো ওই জায়গাটাতে আমরা এখন কাজ করে যাচ্ছি, এবং হয়তো নেক্সট 2 কোয়ার্টারে হাতবাক্সের যে ডিজিটালি আমরা যে কতখানি চ্যালেঞ্জ ফেস করেছি প্রিভিয়াসলি, এবং কি কি চেঞ্জেস আনবো, কি কি নতুন উপহার আসবে, সেটা আপনারা দেখতে পারবেন। আর যদি ফিউচারের কথা আমরা বলি, আমরা যেহেতু প্রথম লক্ষ্যই ছিল হাতবাক্সর থ্রুতে বাংলাদেশকে ভিন্নভাবে বিশ্বের দরবারে নিয়ে যাওয়া, সো এইটা আমরা এখনো করছি। দেখেন আমার সেট আপ হচ্ছে পুরান ঢাকায়, সো পুরান ঢাকায় কিন্তু অন্যতম ঘিঞ্জি এলাকা। এই জায়গাতে নর্মাল ধরেন গুলশান থেকে বা উত্তরা থেকে অনেকে যখন শুনে যে পুরানো ঢাকা একটু অ্যাভয়েড করে, কিন্তু আমরা যে জায়গায় সফল, যে আমার প্রতি সপ্তাহে 8 থেকে 10 জন ফরেনারকে কিন্তু আমি আমার অফিসে নিয়ে আসতেছি, এবং ইটস নট লাইক যে আমি ফোন দিয়ে ওদেরকে বলতেছি বা আমি কোনো জায়গাতে মার্কেটিং করতেছি। তারা আসছে, তারা খুঁজছে যে এরকম কোনো সুভিনির যেটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, তাদের কাছে অপশন হিসেবে হাতবাক্স আসতেছে, তারা কিন্তু আমার অফিসে আসতেছে। সো আমি কিন্তু রিপ্রেজেন্টিং বাংলাদেশ করে ফেলতেছি, কিন্তু এটাকে আমি ব্রডার ওয়েতে করতে চাই, এবং এই কারণে আমরা এক্সপোজারের অপেক্ষায় আছি। আমরা এক্সপোর্ট নিয়ে অলরেডি কাজ করা শুরু করেছি। আমাদের প্ল্যান হচ্ছে 2027-এর মাঝামাঝিতে আমরা এক্সপোর্টটাতেও এক্সপ্যান্ড করব। আর এর পাশাপাশি হাতবাক্স নিজস্ব শোরুম নেই। হাতবাক্স ডিউ টু দেখেন কোভিড আসছে, কোভিডের পরে রাশিয়া ইউক্রেন ওয়ার, লাস্ট 5 ইয়ার্স কিন্তু আমাদের কাছে খুব একটা প্রেডিক্টেবল ছিল না। সো আমরা ওই সময় যেটা করেছি, শপ ইন শপ মডেলে অন্যান্য ব্র্যান্ডের সাথে কোলাবোরেট করে আমরা
আমাদের প্রোডাক্ট তাদের শোরুমগুলোতে অ্যাভেলেবেল করেছি। এবং যেটা দেখা গিয়েছে এখন সব রকমের ফ্যাশন ব্র্যান্ড বলেন বা ইউনিমার্ট, স্বপ্ন বলেন, সবখানে আমার প্রোডাক্ট অ্যাভেলেবেল। সো আমরা চাচ্ছি এখন আমাদের নিজস্ব ফ্ল্যাগশিপ স্টোর বা সিগনেচার আউটলেট করতে, যেখানে হাত বাক্স এবং হাত বাক্সর যে আরো অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো সবগুলো প্রোডাক্ট একই ছাদের নিচে অ্যাভেলেবেল হবে। সো এই দুটো হচ্ছে যদি বলেন নেক্সট 5 ইয়ার্সের বিগ প্ল্যান। সো এই দুটো নিয়ে আমি কাজ করে যাচ্ছি। আর সর্বশেষ হচ্ছে বাংলাদেশে এসএমই সেক্টরটা কিন্তু খুব পিছিয়ে পড়া। যদিও বাংলাদেশের 35% জিডিপিতে কন্ট্রিবিউশন হচ্ছে এসএমই। এখন 35% সাউন্ডস ভেরি বিগ, কিন্তু আমরা যদি আশেপাশের দেশগুলোতে দেখি, ইভেন চায়না এত বড় হচ্ছে ওদের ইকোনমি, কিন্তু এখনো 50%-এর উপরে ওদের জিডিপি কন্ট্রিবিউশন আসতেছে এসএমই থেকে। ইভেন পাকিস্তান তো আমাদের থেকেও এখন পিছিয়ে পড়েছে, ওদেরও 42% কন্ট্রিবিউশন হচ্ছে এসএমই থেকে। সো আমার কাছে মনে হয় এসএমই ইজ আ সেক্টর যেখানে আমার দেয়ার অনেক কিছু আছে, কারণ এই এসএমই সেক্টর আমাকে অনেক দিয়েছে। আমার ব্যবসার যখন বয়স মাত্র 5, আমি তখনই কিন্তু জাতীয় পদকও পেয়েছি এসএমই সেক্টরে কন্ট্রিবিউশন করার জন্য। সো আমি চাচ্ছি এখন এই এসএমই সেক্টরে এই এসএমই উদ্যোক্তাদেরকে একটু স্কিল ডেভেলপমেন্ট এবং তাদের মার্কেট ডেভেলপমেন্টে কাজ করতে। সো মোটামুটি এই 3টা জিনিস নিয়ে আগামী 5 বছরের প্ল্যান করছি। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। ভাইয়া, আপনার ডে বাই ডে বিজনেস গ্রো হচ্ছে, এবং এর পিছনের যদি কারণ জানতে চাই যে আপনি কেমন সাপোর্ট পাচ্ছেন, ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেলরা কিভাবে আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে, আপনি দুর্দান্ত একটা দারুণ হচ্ছে যে সফলতা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো কিভাবে আপনি এই জার্নিটাকে এনজয় করছেন? দেখেন, এখন যেটা হচ্ছে ফ্যামিলি সাপোর্ট অ্যাকচুয়ালি দ্য কোর থিং। আমার আব্বা ধরেন ইনিশিয়ালি এটার এগেনস্টে ছিল। এখন ফাস্ট ফরওয়ার্ড 10 ইয়ার্স যদি আমি বলি, এখন আমি বুঝি যে কেন আব্বা এটার এগেনস্টে ছিলেন। কারণ আমারও এখন সন্তান আছে। সো আমার সন্তানও যদি হচ্ছে একটি ট্র্যাডিশনাল পথের বাইরে গিয়ে কিছু করতে চায়, কথার কথা আমি চাই হাত বাক্স আরো 100 বছর টিকে থাকুক। সো আমার স্বপ্ন থাকবে যে আমার ছেলে হচ্ছে আমার পরে আমার বিজনেসটা রান করবে। এখন হঠাৎ করে সে যদি বলে যে না, আমি তোমার বিজনেসে বসবো না, আমি এআই নিয়ে কাজ করতেছি, রোবোটিক্স নিয়ে কাজ করতেছি বা ইভি নিয়ে কাজ করতেছি, আমার কাছেও খটকা লাগবে। সো আমি ইজিলি এখন বুঝতে পারি আব্বা কেন তখন ওইটার বিরোধিতা করেছিলেন। এবং পরবর্তীতে ফাস্ট ফরওয়ার্ড এখন দেখেন, আব্বা আমার দোয়া ছাড়া আসলে কিছু সম্ভব না, এটা আমি খুব ভালো মতো এখন বুঝতে পারি আর কি। কারণ আমার আব্বা 2019-এ স্ট্রোক করেছিলেন, এবং এরপরে হচ্ছে আব্বার পুরো লেফট সাইড হ্যামোরেড হয়ে যায়, কমপ্লিটলি হচ্ছে উনি চলাফেরা করতে পারতেন না। এবং আব্বা ওয়াজ এ ভেরি ফিট ম্যান। সো ওনার যখন হঠাৎ করে এরকম একটা সিচুয়েশন আসে, তো মেন্টালি উনি আসলে জিনিসটা মেনে নিতে পারেনি। এবং আব্বা কথাবার্তা কমায় দেয় মানুষের সাথে, হাসাহাসি তো একেবারেই মনে হচ্ছিল ভুলে গিয়েছে। সো দ্যাট ওয়াজ ব্যাক ইন 2019। তখন হচ্ছে ডেইলি স্টারে আমাকে নিয়ে বেশ বড় একটা আর্টিকেল ছাপা হয় আর কি, প্রায় হাফ পেজ জুড়ে। সো দ্যাট ওয়াজ দ্য ভেরি ফার্স্ট টাইম ইন 3 or 4 months যে আব্বা ওইরকম একটা রিপোর্ট পড়লেন এবং পড়ার পরে আব্বার মুখে হাসি আসছিল। সো দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট আই উড সে। ধরেন আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, আমার বিজনেস এখন অনেক বড় হয়েছে, কিন্তু ওই যে একটা তখন অ্যাচিভমেন্টটা না, ওইটা আসলে হচ্ছে গিয়ে আধ্যাত্মিক লেভেলের জিনিস, এবং নো অ্যামাউন্ট অফ মানি, নো অ্যামাউন্ট অফ রিকগনিশন ক্যান বাই দ্যাট থিং। আর এর পাশাপাশি আমার সহধর্মিনী বা আমার ওয়াইফ শামসুন নাহার জ্যোতি, শি ইজ অলসো অ্যান এন্টারপ্রেনার, ওর কথা আমাকে বলতেই হবে। এবং যেটা হয়েছে যে আমরা দুজন এন্টারপ্রেনার হওয়াতে আমাদের মাইন্ডসেটটা আসলে মিলানো খুব সহজ হয়েছে। ধরেন আমি চাকুরিজীবী হতাম, সে উদ্যোক্তা হতো, সো ডেফিনেটলি আমি ওর পালস বা আমি ওর ফ্রিকোয়েন্সিটা ধরতে পারতাম না। যদি এটা ভাইস ভার্সা হতো তখন ঝামেলা আরো বেশি হতো, কারণ আমাদের প্রত্যেকজনেরই ব্যবসা কিন্তু নতুন। আমার হাত বাক্সর বয়স 7 সামথিং আর কি। সো 7 বছর ইজ নট আ ভেরি বিগ টাইম। সো এই বয়সটাতে যেটা হয় কি, বিজনেসে আপনার লেগে থাকতে হয় বেশি, বিজনেসে আপনার টাইম দিতে হয় অনেক বেশি, এবং সেটা যদি আপনার লাইফ পার্টনার না বুঝে, তাহলে সেখান থেকে কিন্তু একটা বিশাল মিসআন্ডারস্ট্যান্ডিং এর সৃষ্টি হয়, এবং ফ্যামিলিতে টানাপোড়েন থাকলে কিন্তু আপনি আলটিমেটলি প্রফেশনাল লাইফে পারফরমেন্সটা দিতে পারবেন না। সো ডেফিনেটলি আই এম ভেরি মাচ গ্রেটফুল যে আমার একটা চমৎকার ফ্যামিলি আছে। আই হ্যাভ আ ভেরি সাপোর্টিং ওয়াইফ, ভেরি সাপোর্টিং প্যারেন্টস, এবং তারা আছে বিধায় আমি আসলে ওই সাহসটা পাই যে নিত্য নতুন প্রজেক্ট নিতে, নিত্য নতুন কনসেপ্ট নিতে, নিত্য নতুন জায়গাতে আসলে এক্সপ্লোর করতে। কারণ এক সময় জাস্ট হাত বাক্স নিয়ে শুরু হয়েছিল, হাত বাক্সর পরে আমরা প্যাকেজিং লাইনেও আগিয়েছি। আমাদের অনলাইনে মোটামুটি বাংলাদেশের নাম্বার 1 একটা প্যাকেজিং ব্র্যান্ড উইচ ইজ কল্ড র্যাপ আপ বিডি, ওইটা আমাদের। আমরা প্রিন্টিং প্রেসে আগিয়েছি, আমরা ট্যুরিজমে আগিয়েছি। এই জিনিসটা কেন হয়েছে? বিকজ আই ডু হ্যাভ আ ওয়ান্ডারফুল ফ্যামিলি হু ইজ সাপোর্টিং মি। এটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি বললেন যে একজন এন্টারপ্রেনার, সে এন্টারপ্রেনার মাত্রই হচ্ছে ক্রিয়েটিভ, তাকে অল দ্য টাইম হচ্ছে যে ক্রিয়েটিভ চিন্তা করতে হবে এবং ওটার পেছনে
মানে চিন্তা করতে হবে, সে মাত্র চিন্তাশীল, এবং তার আশেপাশে এনভায়রনমেন্ট যদি তাকে ওই এনভায়রনমেন্টটা না দেয়া হয়, একটা সাপোর্টটা দেওয়া না হয়, পজিটিভ সাপোর্টটা দেয়া না হয়, তাহলে সে হচ্ছে যে ওই থিঙ্কিং প্রসেসে একটা বাধা পাবে, যেটা আউটস্ট্যান্ডিং আউটকাম আসার কথা সেটা আসবে না। আর দেখেন নতুন উদ্যোক্তাদের জার্নিটা কিন্তু আসলে বেশ ডিফিকাল্ট, কারণ হচ্ছে ধরেন আমরা ক্রিয়েটিভিটি ইজ আ পার্ট, যেখানে আমি অনেকগুলো প্রোডাক্ট বানাচ্ছি, কিন্তু এর পাশাপাশি ডে টু ডে যে আমার অপারেশনসগুলো আছে, এটা এইচআর বলেন বা আমার অ্যাকাউন্টস বলেন, ফাইন্যান্স বলেন, নতুন উদ্যোক্তাদের কিন্তু যখন অনেক টাকা থাকে না তখন প্রত্যেকটা কাজ নিজেকে করতে হয়, এবং ওই জিনিসটা কিন্তু একটা ইমেন্স স্ট্রেস ক্রিয়েট করে আর কি। সো যদি আমি বাসায় ওই সাপোর্টটা না পাই, সারাদিন শেষে আমি যদি বাসায় গিয়ে প্রপার রেস্টটা না নিতে পারি, তাহলে কিন্তু পরের দিন আসলে পারফর্ম করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। এটা আমাদের দর্শকদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি বললেন, খুবই ভালো লাগলো, কারণ আমরা মানুষ মাত্রই খুবই সম্ভাবনাশীল, এবং সেই সম্ভাবনাশীল মানুষ যদি সৃষ্টিশীলের মধ্যে নিজেকে নিয়োজিত করতে না পারে, কাজে যদি মনোযোগ দিতে না পারে, অসাধারণ কিছু কিভাবে সৃষ্টি হবে। ইনডিড। আমরা এবার র্যাপিড ফায়ার যাব, প্লিজ এক কথায় জবাব দিতে হবে। অবশ্যই। সারপ্রাইজ দিতে ভালো লাগে না সারপ্রাইজ পেতে? দিতে। লাস্ট গিফট কাকে দিয়েছেন? না, আমার ওয়াইফকে। চকলেট বক্স না ফ্লাওয়ার বক্স? ফ্লাওয়ার বক্স। ওয়ান ওয়ার্ড ফর হাত বাক্স? The number one global brand in art and craft. ড্রিম সেলিব্রিটি ক্লায়েন্ট? ড্রিম সেলিব্রিটি ক্লায়েন্ট, আমি চাই এটাকে বিদেশে নিয়ে যাইতে, মানে ইন্টারন্যাশনাল এক্সপোজার নিয়ে যেতে, এবং আমি চাই হচ্ছে মুকেশ আম্বানির সাথে কাজ করতে। ওয়াও, স্বপ্ন এমনই বড় হওয়া। ডেফিনেটলি। বিজনেস প্লাস লাভ ম্যানেজ পসিবল? ইনডিড, আমি তো করতেছি ফর লাস্ট 9 years, সো এবং লাভ এবং বিজনেস দুইটা পাশাপাশি থাকলে দুইটাতেই মানে এক্সপ্যান্ড করা সম্ভব। বিউটিফুল। আর এই যে আপনি ব্যালেন্সের কথা বললেন, ফ্যামিলি লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ, এটা ব্যালেন্স থাকলেই সবকিছু হচ্ছে যে তখন অনেক সহজ হয়ে যায়, তখন অনেক সহজ হয়ে যায়। ঠিক আছে ভাইয়া, আমরা একেবারে প্রোগ্রাম শেষে চলে আসছি। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তার আগে আমি আপনার থেকে ছোট্ট করে জেনে নেব, হাউ টু স্টার্ট এ বিজনেস। হাউ টু স্টার্ট এ বিজনেস, এখানে আমি যেটা বলবো, যারা নতুন উদ্যোক্তা আছে বা যে কেউ যদি নতুন বিজনেস শুরু করতে চায়, তাহলে দুইটা জিনিস বা তিনটা জিনিস তাকে মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে এমন কিছু নিয়েই বিজনেস শুরু করাটা ভালো যেটা নিয়ে সে প্যাশনেট। এখন দেখেন, ব্যবসা দুইভাবে বাঙালি শুরু করে, একটা হচ্ছে গিয়ে তার নিজস্ব প্যাশন থেকে বা তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে, আর একটা হচ্ছে ট্রেন্ড বা হচ্ছে হুজুগে পড়ে। মানে আমাদেরকে তো আর ফাও বলা হয় না যে আমরা হুজুগে বাঙালি, এবং যারা হুজুগে পড়ে ব্যবসা শুরু করে তাদের কিন্তু ব্যবসাটা বড় হয় না। এখন ধরেন কথার কথা, আপনি আর্ট ক্রাফট খুব ভালো বোঝেন, আপনি ছবি আঁকতে ভালোবাসেন, আপনি পেইন্টিং করতে ভালোবাসেন, সো আপনার যে জায়গাটায় ভালোবাসা আছে ওইটাকে চিন্তা করবেন যে কিভাবে কমার্শিয়ালাইজ করা দরকার। এখন ওয়ার্ল্ডে এআই চলতেছে, ওয়ার্ল্ডে এখন কথার কথা ইভি চলতেছে, এখন আপনার ওইটা নিয়ে স্কিল নাই, নলেজ নাই, প্যাশন নাই, আপনি জোর করে যদি ওইখানে আগাতে চান বা জোর করে কাউকে হায়ার করে ওই পথে আগাতে চান, আপনি কিন্তু এখানে খুব বেশি সফল হবেন না। সো বেটার হচ্ছে আপনার কিন্তু প্যাশন যেদিকে সেদিকে আগানো। এখন মানে ইলন মাস্কের হিসাবটা যদি আসি, সেও কিন্তু যখন স্পেস এক্সপ্লোরেশনে গিয়েছে স্পেস এক্স নিয়ে, তার আগে কিন্তু সেটা নিয়ে প্যাশনেট ছিল। অস্বাভাবিক তার এখানে একরোখা মানসিকতা যেরকম ছিল, প্লাস কেন স্পেস এক্সপ্লোরেশন এত এক্সপেন্সিভ সেটা ভাঙার তার মধ্যে একটা জেদ ছিল, এবং এই কারণেই কিন্তু সে এত বেশি সফল হয়েছে। দ্বিতীয় হচ্ছে পারসিস্টেন্স এবং পারসিভারেন্স থাকতে হবে। কারণ হচ্ছে আপনি যখন ব্যবসা শুরু করবেন, এটা খুবই স্বাভাবিক যে প্রথম 3 মাস, 6 মাস, ইভেন 1 বছর ওই জায়গাটায় আপনি হয়তো কোনো সফলতা পাবেন না। সো আপনি যদি এরকম কোনো জায়গাতে যাচ্ছেন যে জায়গাটাতে আসলে আপনার প্যাশন নাই, ভালোবাসা নাই, তখন কিন্তু আপনি গিভ আপ করে ফেলবেন। এবং টু বি অ্যান এন্টারপ্রেনার, ফার্স্ট রুল শুড বি যে আপনি কখনোই গিভ আপ করতে পারবেন না, আপনাকে পারসিভিয়ারেন্সের সাথে ওই রাস্তা
রাস্তায় এগিয়ে যেতেই হবে, যতই ঝড়ঝঞ্ঝা আসুক আপনাকে ওই জায়গা থেকে সফলতা নিয়ে আসতে হবে। সো ডেফিনেটলি নতুন ব্যবসা শুরু করতে হলে যে জায়গাতে প্যাশন আছে, ইন্টারেস্ট আছে এবং ওটা নিয়ে নলেজ আছে সেখানে আগানোটা বেটার। দুই হচ্ছে কিছুটা মার্কেট অ্যানালাইসিস করে নেওয়াটাও বেটার, কারণ হচ্ছে আমরা অনেকেই অনেক কিছু চিন্তা করে ফেলি, মনে মনে আসলে অনেক কিছু পরিকল্পনা করে ফেলা সম্ভব, কিন্তু পরে যেটা হয় পরি উড়ে চলে যায়, কল্পনা নিচে পড়ে থাকে। ওইখানে না যে বাস্তবতা কি, মানুষ আসলে ওই জিনিস চাচ্ছে কিনা সেটা যদি একটা ক্লোজ ডোর কমিউনিটির মধ্যে আলাপ করে নেওয়া যায় তাহলে আমার কাছে মনে হয় ব্যবসা করাটা এবং ব্যবসায় সফল হওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে। খুব ভালো করে বললেন। এটা আমাদের জন্য লেসেন্স, যারা হচ্ছে এন্টারপ্রেনার এবং সামনে যারা হবে, স্বপ্ন দেখছে, সাহস করছে, খুব খুব ভালো লেসেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং আমার গল্পটা মন খুলে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কেমন লাগলো আপনাদের? আমার তো খুব ভালো লেগেছে, কারণ ভাইয়া এত ভালো ভালো টিপস দিয়ে যাচ্ছেন আমাদেরকে, প্রত্যেকটা কথা কিন্তু খুবই খুবই মূল্যবান। এবং উনি যে কথাটা বারবার বলছেন, নেভার গিভ আপ। আমাদের কখনোই আমাদের স্বপ্নকে গিভ আপ করতে নেই বা গিভ আপ করা যাবে না, এবং স্বপ্নের পেছনে লেগে থাকতে হবে। এবং এই তো, আর কিছু? আর হচ্ছে যদি ব্যবসা করতে চান, এটা খুবই চমৎকার একটা জিনিস, ইটস সাচ আ থিং, যেটা আসলে আপনার সোশ্যাল রেসপন্সিবিলিটিও হয়ে যাবে। কারণ হচ্ছে গিয়ে আপনি যখন একটা ব্যবসা করবেন আপনি কিন্তু অনেক মানুষের একটা কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছেন। সো ওই মানুষের দোয়াও কিন্তু আপনার সাথে থাকবে। সো অলওয়েজ ড্রিম বিগ। সো ব্যবসা বড় করতে হলে স্বপ্ন বড় দেখতে হবে, স্বপ্ন বড় দেখতে হলে আপনি ডেফিনেটলি দেশ এবং সমাজের জন্য অনেক বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবেন। খুবই খুবই অনুপ্রেরণাদায়ক আজকে আমাদের এই পর্ব। এবং ভবিষ্যতে কে আসবে আমাদের অনুপ্রেরণার গল্প হয়ে, সে অপেক্ষায় থাকলাম। আমি তো আজকে খুবই এনলাইটেন অ্যান্ড সো হ্যাপি অ্যান্ড এক্সাইটেড। সবাই ভালো থাকবেন। অ্যান্ড আমাদের পর্বগুলো যাদের এখনও দেখা শেষ হয়নি বা দেখার সুযোগ হয়নি, সবার কাছে রিচ হয়নি, প্লিজ আমাদের পর্বগুলো আছে, অবসর সময়ে দেখে নেবেন এবং জানাবেন কেমন লাগলো। আপনাদের প্রতিটি মতামত খুবই খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন।